আমরা যারা হিন্দু আমাদের বিভিন্ন যে সাধন প্রক্রিয়া আর কি, তো সেই সাধন প্রক্রিয়ার মধ্যে সবথেকে সহজ যদি সাধন প্রক্রিয়া কিছু হয় সেটা হচ্ছে যে মা নর্মদার। সহজ বলতে কীরকম জানেন তো? আপনার কাছে একটা লাগেজের ব্যাগ থাকবে ছোট্ট, যেখানে আপনার জামা কাপড় থাকছে মাত্র 2 সেট, সাথে একটা শোয়ার মতো জায়গা থাকবে, ওই ব্যায়াম করার জন্য যে ম্যাট যেটা হয় না, প্লাস্টিকের টাইপের, ফোমের টাইপের, তো সেটা থাকবে। বাকি হাতে একটা কমণ্ডল। আচ্ছা, এখন তো কমণ্ডল ধরুন পাওয়া যায় না, তো লোকে কী করে, স্টিলের যে টিফিন ক্যারি যেগুলো হয় দুধ নিয়ে আসার জন্য ইত্যাদি ইত্যাদির জন্য, তো সেটা আপনার কাছে হচ্ছে কমণ্ডল, আর হাতে একটা লাঠি, আর মুখে একটাই নাম, কঠিন কোনো মন্ত্র না, একটাই নাম, সেটা হচ্ছে নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। আচ্ছা, ইনি আবার কে? ইনি হচ্ছেন ভোলে বাবার পুত্রী মা নর্মদা। আর আমি যার সামনে বসে আছি তিনি ঠিক এই কাজটাই করেছেন 1 বছর ধরে। পায়ে হেঁটেছেন 4000 কিলোমিটার পথ, পুরো পাড়ি দিয়েছেন তিনি মায়ের কৃপায়। আসলে উনি দেননি, মা ওনাকে দিয়ে করিয়েছে। যাই হোক, দেবাশিস দা, তোমাকে আজকের এপিসোডে স্বাগত জানাই। এটা তো জাস্ট একটা কেজো কথা, কিন্তু মুদ্রা বিষয় যেটা হচ্ছে সেটা সরাসরি জানতে চাইবো তোমার কাছে। ধরো এই যে সাধন পথ বা পরিক্রমার পথ যাই বলি না কেন, অনেক ধরনের সাধু সঙ্গ তোমার জীবনে তো ঘটবে। সে তুমি থাকার জন্য, খাওয়ার জন্য কোনো না কোনো আশ্রমের দিকে তোমাকে যেতেই হবে। অনেকেই তোমার মনের ভেতর জায়গা করবে, তাদের জীবন, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের দর্শন, সব কিছু দিয়ে। তুমি আমাকে বলো আজকের এপিসোডে আমার সাথে যারা শুনছে, এমন কোনো একজন সাধুর কথা বলো, এমন কোনো একজন মহান্তজির কথা বলো, মহারাজজির কথা বলো, যার জীবন, যাকে দেখে তুমি ভেতর থেকে কিছু শিখেছো, তুমি নড়েছো। কেন, তুমি 63 বছর বয়সে পথ চলা শুরু করেছ, জীবনকে পুরোটা তুমি দেখে নিয়েছ, তো সেটা একটু তুমি বলো। হ্যাঁ, এখানে ধরো আমি একটা নেপালি সাধুর কথাই বলি, বুঝছো তো? সেই সাধুর সঙ্গে আমার দেখা হয়েছিল মাংরোল বলে একটা গ্রামে। মাংরোল, ওকে। মাংরোল হচ্ছে, হান্ডিয়া আছে মায়ের নাভিস্থল যেটা মানা হয়, হান্ডিয়া থেকে রাফলি 5 কিলোমিটার দূরে। মানে হান্ডিয়ায় যখন আমরা এসছিলাম সকাল সকালই পৌঁছে গেছিলাম, 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর এসে ওখানে মহাদেবের পুজো টুজো করে, ওখানে বোধহয় সিদ্ধিনাথ মহাদেবের পুজো টুজো দিয়ে ওখানে পাশেই তোমার নর্মদা মন্দির আছে। মানে রাস্তার ওপারে নর্মদা মন্দির, এপারে হচ্ছে ঋদ্ধিনাথ মহাদেব। তো নর্মদা মন্দিরে ওখানে আমরা একটু রুটি ফুটি করে নিয়েছিলাম, পূজারিজি দিয়েছিল আটা ফাটা করে টোরে। যেহেতু ওই মন্দিরটা হচ্ছে ওখানে নর্মদার মধ্যে একটা ব্রিজ আছে, ওভারব্রিজ আছে। হ্যাঁ, ওভারব্রিজ আছে। ওভারব্রিজ হচ্ছে উত্তর দক্ষিণ তটকে কানেক্ট করেছে। এপারটা হান্ডিয়া, ওপারটায় নেভাবার। হ্যাঁ। তো কিন্তু যেহেতু সারাদিন গাড়ি চলছে এবং ওই ব্রিজের তলাতেই নর্মদা মন্দির, একটা সবসময় যেন হইচই একটা লেগে আছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে একদিন থাকবো ওখানে। ওই নর্মদা মন্দিরের বারান্দাতেই বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ কি জানি মনে হলো, না, এই এত চিৎকার চেঁচামেচির মধ্যে থেকে এ তো সারা রাত্রি গাড়ি চলবে, সারা রাত্রি এরকম হইচই হবে, একটু বড় বড় হর্ন মারছে, তো চলো একটু এগিয়ে যাই। তা আমার সঙ্গে আরেকজন ছিল, তা আমরা দুজনে এগোতে শুরু করলাম। এগিয়ে আমরা মাংরোলে গিয়ে পৌঁছলাম, তখন সন্ধে হয়। হনুমান মন্দির আছে মাংরোলে একটা। হনুমান মন্দিরে যখন ঢুকছি দেখছি একটা নেপালি সাধু খালি গায়ে, আর ধুতি ধরো হাঁটুর উপরে তোলা ধুতি পরে চুপ করে বসে আছে। এবার আমাদের দেখে ডাকলো, বললো আসো এখানে আসো। ওনার ওখানে বসলাম। বসার পরে তো ভদ্রলোকের চেহারার মধ্যে না একটু উজ্জ্বল ভাব ছিল, মানে যেরকম খুব একটু ভালো বংশের ছেলে বা ভালো বাড়ির ছেলে হলে একটা যেন ছাপ পড়ে যায়, বা একটা শিক্ষিত যে যেরকম ছাপ আছে সেইটা দেখছিলাম। কিন্তু পোশাক আশাক সেরকম ময়লা, একটা ধুতি খালি গায়ে পড়ে আছে। তা আমরা যেতেই বললো যে
তোমরা বসো, আমি একটু দুধ নিয়ে আসি। বলে বেরিয়ে গেল লোটা নিয়ে, পাড়ার থেকে বোধহয় দুধ নিয়ে এলো, চা ফা করে খাওয়ালো আমাদের। খাওয়ার পরে এবারে রাত্রিবেলা বললো যে আমি তো দিনে একবারই আহার করি, তো তোমাদের কি বানিয়ে দেব? তো আমরা যে আগে মানে সেই দুপুরবেলা যে রুটি করেছিলাম, আমাদের রুটি বেঁচে গেছিলো। তো রুটি আর গুড় ছিল, আমরা কিচ্ছু লাগবে না, আমরা রুটি গুড় খেয়ে নেব। বললো ঠিক আছে। তো এবারে ধরো সন্ধ্যেবেলা মানে হনুমানজির আরতি ফারতি সব উনি করলেন। লোকজন কেউ নেই, মানে গ্রামবাসীরা তো, পাড়ার মন্দির হয়তো রেগুলারই আসে, আর কাউকে দেখলাম না। কিন্তু ওর ভেতরে যেটা দেখলাম, একটা টিউবওয়েল আছে মন্দিরের মধ্যে, আর একটা ল্যাট্রিন করা আছে, ইন্ডিয়ান স্টাইলেরই একটা ল্যাট্রিন করা আছে। তো ওইটা একটু অবাক করেছিল আমাকে, কেননা একদম অজব, মানে গ্রামের মধ্যে এরকম ল্যাট্রিন করা, টিউবওয়েল করা জেনারেলি থাকে না। তো যাই হোক, সাধুজি বসেই ছিল সব করার পরে। তারপরে যে যার পরিচয় করছে। তা আমি সাধুজিকে জিজ্ঞেস করলাম, সাধুজি আপনি কতদিন আছেন এখানে? বলল আমি কিছু না হলো বছর 3-4 আছি। তো তারপরে কথায় কথায় জানতে পারলাম উনি বৈষ্ণব সম্প্রদায়ের সাধু। বৈষ্ণব সম্প্রদায়ের সাধু, এবং পূর্বাশ্রমে উনি ওকালতি করতেন, মানে ল পাস উনি। এবং তারপর জিজ্ঞেস করলাম ওনার বাড়ি ঘর দরের কথা। বললেন যে আমি অ্যাকচুয়ালি নেপালেরই বাসিন্দা, অরিজিনালি নেপালি। আর মানে ওনার দাদুর কথা বললেন, উনি ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান তো না, তখন ব্রিটিশ আর্মিতে চাকরি করতেন। ওনার মা গোরখপুর রেলওয়েতে চাকরি করতেন। তো ন্যাচারালি আমি কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে ভালো পরিবারের। তা বললাম আপনি ওকালতি টোকালতি ছেড়ে দিয়ে হঠাৎ মানে সাধু হয়ে গেলেন কেন? জটা আছে মাথাতে অল্প, আর নেপালিতে তো দাড়ি ফাড়ি কম হয়, তো অল্প অল্প দাড়ি আছে, অল্প অল্প দাড়ি। তো তখন বলছে যে আরে ভাই, মানুষের জীবন কখন কিভাবে চেঞ্জ হয় কেউ যায় না। আমি তো দিব্যি ওকালতি করছিলাম, ভালোই ছিলাম। তো যেভাবেই হোক উনি একজন বৈষ্ণব গুরুর টাচে আসেন, যেভাবেই হোক, এবং তার কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হন। তো বলল যে আমার ওই বৈষ্ণব সম্প্রদায়ের যে রীতি, সেটাকে আমি রেগুলার ফলো করি, বুঝেছো তো? মানে তার যে জপ করা বা যে অনুষ্ঠান যেটা আছে, সেটা উনি রেগুলারলি ফলো করেন। এবং তারপরে আস্তে আস্তে কথা বলতে 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 তখন উনি বেশ খুব সুন্দর সুন্দর কতগুলো কথা বললেন। তো বললেন, আমি বললাম, জিজ্ঞেস করলাম যে আপনার গুরুস্থান কোথায়? বললো বৃন্দাবনের ওদিকে কোন একটা জায়গা বলেছিল। তা বললো আপনি গুরুস্থান ছেড়ে এখানে চলে এসছেন কেন? মানে নর্মদার ধারে কেন? এটা আমার প্রশ্ন ছিল। তো তখন উনি আমায় বললেন যে দেখো, গুরুস্থান যখন, সেখানে তো আশ্রম, যখন ভক্তদের ভিড় থাকবেই সবসময়, 1 নম্বর। আর সেকেন্ড হচ্ছে, যখন ভক্ত তো বিভিন্ন মানুষ, বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ভক্ত হয়। তো বললো আমি যখন গুরুর আশ্রমে ওই ওনার যে মানে গুরুর যে মন্ত্র, যে পদ্ধতি, সেটা যখন ফলো করছিল, তখন ওনার কিছু অসুবিধা হচ্ছিল, মানে বাধা আসছিল। তো তখন উনি ওনার গুরুদেবকে জিজ্ঞেস করে, গুরুদেব এরকম এরকম ব্যাপার। তখন গুরুদেব বলে আরে এটা তো হবেই কেন, এখানে ভক্ত তো যেরকম আছে, ভক্ত ছাড়া অনেক লোক আসছে এখানে, এক একজনের মনোভাব এক এক রকম, তার যে ভাইব্রেশন, সেইটাকে অ্যাবজর্ব করার মতো তোমার শরীর এখনো তৈরি হয়নি, যার জন্য তোমার অসুবিধা হচ্ছে, তোমার এটা করতে গেলে মন চঞ্চল হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, নর্মদার ধারে চলে যাও, ওইখানে গিয়ে তুমি সাধনা করো, যেখানে একটা মানে যেখানে লোকজনের ভিড় কম, সেইখানে যাও, দেখবে চট করে মন বসে যাবে, বাকি তো আমি আমার থাকছেই। তো তারপরে উনি নর্মদার ধারে চলে আসে। এবং আমি তারপর জিজ্ঞেস করলাম আপনার অনুভূতি কী এর ব্যাপারে? বললো যে উনি একটা কথাই বললেন, বলে গুরুজি বলতেন যে যেখানেই ধরো গীতা পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, বা যে কোনো ধর্মগ্রন্থ পাঠ হচ্ছে,
সেইখানে যেরকম শুভ আত্মারাও শুনতে আসছে, তার সঙ্গে যারা ধরো মানে অশুভ আত্মা, অশুভ মানে আমি ভূত বলছি না, যাদের মানসিক দিক দিয়ে অতটা উন্নত নয়, হ্যাঁ, সেই সমস্ত মানুষরাও তো শুনতে আসছে। এবার সে হয়তো ভাগবত শুনছে, গীতা শুনছে, কিন্তু মনের মধ্যে অন্য চিন্তা করছে। তো ওই ফ্রিকোয়েন্সিগুলো ক্ষতি করে। যারা খুব অল্প মানে অল্প দিন সাধনা পেয়েছে তাদের জন্য ক্ষতি হয়। তো আমি যখন নর্মদার ধারে চলে এলাম, তখন থেকে আমার মানে যেটা আমি চাইছিলাম সেটা কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবেই আছে। এবং উনি আমায় বলেছিলেন যে এখন এটা জানবে যে নর্মদার ধার বা নর্মদার তীর এখনো অবধি পবিত্র আছে, এখনো অবধি পবিত্র আছে। এবং এখানে দেখো বিভিন্ন ধরনের মানুষ আসছে, কিন্তু এখানকার যে ঋষিমুনিদের যে তপস্যার যে শক্তিটা যেটা রয়েছে, সেইটা কিন্তু নর্মদা তীরগুলোকে বাঁচিয়ে রেখে দিয়েছে। অশুভ শক্তি পেরে ওঠে না ওদের সঙ্গে, হ্যাঁ, অশুভ শক্তি থাকবে কিন্তু পেরে ওঠে না, ডিস্ট্রয় হয়ে যায়, কিছুদিন ঘোরাফেরা করে আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায়। তো যার জন্য নতুন সাধক হোক বা যারা নতুনভাবে করছে বা যেই হোক, পুরনো হোক নতুন হোক, তে এই নর্মদার ধারে সাধনা করলে চট করে সাধনাটা অনেক স্পিড বেড়ে যায়, ত্বরান্বিত হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওটার কথাই আমি রাত্রিবেলা তো অনেকক্ষণ কথা টথা হয়েছে, আমরা রুটি ফুটি খেয়ে শুয়ে পড়েছি। শুয়ে আমার ঘুম আসছে না, আমি শুধু শুয়ে শুয়ে ভাবছি যে দেখো ঈশ্বর কীরকম কোন মানুষকে কোথায় টেনে নিয়ে চলে যায়। ওনার তো অর্থের কোনো অভাব ছিল না, কিছুই ছিল না, ওকালতি পেশা, ভালো পেশা, প্লাস ফ্যামিলি, মানে ফ্যামিলি যার বাবা মা সবাই চাকরি করে, তার ফ্যামিলিতে অভাব নেই কিছু। কিন্তু পট করে মানুষের জীবনে কত চেঞ্জ হয়ে যায় কেউ জানে না, বুঝলেন না? তো এইরকমই আমার ওনার সঙ্গে ইয়ে হয়েছিল। তো ওনার সাথে ধরো এই মানে মায়ের বিষয় নিয়ে বা সাধনার বিষয় নিয়ে কোনো কথাবার্তা হয়নি যেটা তোমাকে টাচ করে গেছে? মানে ওনার বলার কথা বলছে দেখো, মানে গীতা হোক বা ভাগবত হোক, এটা টাচে থাকতে হয়। ধরো তুমি কোথাও মানে যেটা এমপিতে চলে বা অন্য জায়গাতেও চলে, আমাদের বেঙ্গলে তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে, নেই প্রায়, সেটা হচ্ছে ভাগবত পাঠের অনুষ্ঠান, গীতা পাঠের অনুষ্ঠান, বা নর্মদার যে মাহাত্ম্য কথা বলো বা রেবাখণ্ড, নর্মদা পুরাণ আছে, এগুলো তো আমি চলতে চলতে মানে কিছুদিন অন্তর অন্তরে বিভিন্ন আশ্রমে পাঠ হতে দেখেছে। মানে আমার খেয়াল পড়ছে তোমার সাথে যখন এর আগের দিকে আমরা যখন এপিসোড করছিলাম, সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় তুমি তো ভান্ডারেই খেয়েছো, জঙ্গলের মধ্যে, গ্রামের মধ্যে, সেখানে তাদের রাত্রিকালীন চলছে নর্মদা মাহাত্ম্য কথা চলছে বা কীর্তন চলছে, হ্যাঁ, সেসব জায়গায় হোল নাইট চলে সেগুলো, সেগুলো সারা রাত্রি ধরেই চলে, ননস্টপ চলে। তো এইগুলোতেও মানুষের মানে ওইখানকার লোকেদের আমি দেখেছি, রামায়ণ বলো বা ভাগবতের ছোটোখাটো যে উপাখ্যানগুলো আছে, তারা সব কণ্ঠস্থ তাদের, বুঝেছো না? এবং এটা তারা করে খুব আনন্দ পায়। মানে ওরা যে কথাবার্তাও বলে না, এক তো ওদের কথার মধ্যে একটা মানে খুব মিষ্টি সুর আছে, এবং সেটাকে ওরা ধরো রামায়ণের মতো করে কায়দা করে বলে, বুঝেছো তো? মানে এরকম আমার সঙ্গে দু একজনের দেখা হয়েছিল, তো খুব সুন্দর লাগে। মানে ওদের জীবনের মধ্যে ওগুলো ঢুকে গেছে অ্যাকচুয়ালি, এটাই আমাদের মানে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। কথাটা বলতে গিয়ে আমি ভাবলাম যে অন ক্যামেরা বলা ঠিক হবে কিনা, বলেই ফেলি। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু নিত্য পূজা হয় যে মন্দিরগুলোতে, তো সেইগুলোতে যোগাযোগ চলছে এখন। বেশ কিছু মন্দিরের সাথে আমরা যোগাযোগ করছি, সেখানে আমরা চেষ্টা করছি যে নর্মদেশ্বর শিবলিঙ্গ সেখানে স্থাপন করতে। এবং আচ্ছা, সহজভাবে বোঝাই, ধরুন আপনি যে গ্রামে থাকেন বা আপনি যে এলাকায় থাকেন, আপনার ওই এলাকাতে যে মন্দিরে অলরেডি নিত্য পূজা হয়, ধরুন সেটা মা কালীর মন্দির বা সেটা ভোলে বাবারই মন্দির, সেখানে অলরেডি শিবলিঙ্গ একটা আছে, আপনি সেখানেও নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করাতে পারেন আমাদের সহযোগিতায়। ওইটার সহযোগিতা ওখানে স্থাপন করানো এবং ওই নর্মদেশ্বর শিবলিঙ্গে রোজ পুজো আর্চা
সেটার দেখভাল করা ইত্যাদি ইত্যাদি, সেটা এবং সাথে সাথে এলাকার বা ওই গ্রামের যে মানুষজন আছে তারা প্রতিদিন যাতে যায় ওখানে। আমিও পরিক্রমার ক্ষেত্রে দেখেছি দাদা, যেখানে প্রতিদিন গ্রামবাসী প্রত্যেকে যাচ্ছে তার বাড়ির, এবং কীর্তন হচ্ছে, এবং ছোট ছোট বাচ্চারা কত 12 বছর 13 বছরের ছেলেমেয়েরা ঢোল, তারপরে তোমার ওই হারমোনিয়াম প্লাস গান, সান্ধ্য আরতি যেরকম হওয়ার হচ্ছে, কিন্তু তারপরে এই অনুষ্ঠানগুলো হয় মানে ম্যাক্সিমাম জায়গাতেই আমি দেখেছি। প্রত্যেকটা মন্দিরে মানে আলাদা করে কীর্তন নয়, কেউ বাড়িতে কীর্তন দল আসছে বা মন্দিরে আলাদা কীর্তন দল আছে তা না, মানে যে মন্দিরে যাচ্ছে তিনি নিজে গিয়ে ওখানে তার মতো করে একটা, সে হয়তো ওখানে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাকেই উচ্চারণ করছে, কিন্তু সেটা হারমোনিয়ামে বসে করছে বা সে খালি গলায় করছে। এবং বাড়ির পুরুষদেরকে দেখেছি, আমি তো পুরুষদেরকেও দেখেছি, মহিলাদেরকেও দেখেছি, বাচ্চাদেরকেও দেখেছি, রোজ লোটা হাতে গিয়ে মন্দিরে যাচ্ছে, গিয়ে সেখানে জল ছড়িয়ে আসছে। তো সেটা আমাদের এখানে জানি না, মায়ের কৃপা হয়তো অদূর ভবিষ্যতে হবে। আমরা কিছু মন্দিরের সাথে কথাবার্তা চলছে, দেখা যাক বাকি আপনাদের কতখানি সহযোগিতা কি পাওয়া যাবে। কি জানো, নর্মদা খণ্ডের যেরকম ধরো বললাম মাংরোল থেকে পরের দিন চলে গেলাম আমরা পচাতালাই বলে একটা জায়গায়, মানে ওখানকার ওই মানে তালাইয়ের কি মানে আমি জানি না, অনেকগুলো জায়গা আছে পর পর ওই তালাই দিয়ে, মিঠি তালাই, হ্যাঁ এইরকম টাইপের কিছু নিশ্চয়ই মানে আছে। তো পচাতালাইটা অ্যাকচুয়ালি ওই জায়গাটা ভালো লেগে গেছিলো, ওটা পাহাড়ের উপরে, মানে রাস্তাটা উঠে গেছে, পাহাড় ঠিক বলবো না, টিলাই বলা ভালো, কিন্তু ঘন জঙ্গল, চারদিকটা জঙ্গল, আর ওখানেও ছোট্ট দুটো ঘর আছে। একজন ওই আমি কোনো বিগ্রহ মূর্তি ওখানে দেখেছি কিনা আমার মনে পড়ছে না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু যজ্ঞকুণ্ড একটা ছিল, যজ্ঞকুণ্ড ওরকম জাল দিয়ে ঘেরা, আমরা জায়গাটা এত ভাল লেগেছিল, তা আমি ছিলাম ওখানে। এবং সেই দিন ছিল পূর্ণিমার রাত্রে, এবং পূর্ণিমার রাত্রে জঙ্গলের যে রূপ হয় ভীষণ সুন্দর হয়। এবং ওই যজ্ঞকুণ্ডতেই পাশেই যেরকম মাটিতে বিছনা করে শুলাম, আর ওই খাওয়া দাওয়ার জন্য পূজারীজি উনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। তা আমি দেখেছিলাম ওখানে, ধরো আমরা পৌঁছেছিলাম দুপুরের দিকে, বিকেলের দিকে গ্রাম থেকে একজন এলো মোটরসাইকেল নিয়ে, এবং রাস্তাই করা আছে, কিন্তু গাড়ি ফাড়ি হয়তো চলে না, মোটরসাইকেল চলে যাবে জঙ্গলের ভেতর দিয়ে। উনি এসে সব খবর টবর নিল, দেখলো কজন আছে না আছে, আর কিছু লাগবে কি না পূজারীজিকে জিজ্ঞেস করলো। এই যে ব্যাপারগুলো ওরা কিন্তু গ্রামের লোকেরা সবসময় কমিউনিকেট করে রাখে এই মন্দিরগুলোর সঙ্গে, কোনো অসুবিধা হলে ওরাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তা না হলে এত ধরো হাজার হাজার লোক চলছে, তাদের নিত্য খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা, আর জলের জন্য ধরো অত উঁচুতে তো, কিন্তু আমি দেখেছি যে পাম্পে কোথা থেকে জল আনে যায় না, মানে নল দিয়ে জল পড়ছে, তার মানে নিশ্চয়ই জলের ট্যাঙ্ক আছে, হ্যাঁ ব্যবস্থা করা আছে। তো ডেভেলপ, আর চারদিকে তো ধরো জঙ্গল থেকে যখন আমরা নামলাম দুদিকে ক্ষেত পাচ্ছি, তার মানে ক্ষেতে জলের আছে, হ্যাঁ, তো ওখান থেকে জলের ব্যবস্থা প্রচুর আছে ওখানে, ওটাই দেখে খাওয়া দাওয়া সবই পাচ্ছ তুমি। আর যার জন্য রাত্রিবেলা রয়ে তারপর দিন আমরা রওনা হলাম ওখান থেকে। আর জীবজন্তু তো হয়তো আছে নিশ্চয়ই, জানালে কেন ওরকম শক্ত জাল দিয়ে কিন্তু প্রত্যেকটা যজ্ঞস্থলেই ঘেরা, মানে এরকম নয় যে পাতলা জাল, মোটা জাল দেওয়া আছে যাতে চট করে কেউ না। হ্যাঁ, এবং রাত্রিবেলা বলেই দেয় আপনারা যদি বাইরে বেরোতে হন, মানে কেউ যদি বাথরুমে যেতে হয় কিছু করতে হয়, বলে একা যাবেন না, একজনকে নিয়ে যাবেন, আর টর্চ নিয়ে যাবেন, সবসময় বলে দেয়। এবং বুনো শুয়োর ফুয়োর তো ঘুরতে দেখেছি রাত্রিবেলা। তোমার এই কথা শুনতে শুনতে আমার খেয়াল পড়ছে চাঙ্গা বাবার আশ্রমের কথা। চ্যানেলে শর্ট ভিডিওতে 1 মিনিটের ভিডিওতে দিয়েছিলাম ওই জায়গার কথা। ওখানে শ্মশানের পাশে মায়ের একেবারে মানে কোলে শুয়ে আছি আর কি, এইভাবে পাশ ফিরে যখন শুচ্ছি, হালকা চাঁদ, পুরো জল দুধের মতো উপরে যেন উঠে চলে এসছে এরকম, মানে আমি না ওখানে শুয়ে শুয়ে তপভূমি নর্মদার অডিও আমি শুনছিলাম রাত্রিবেলা। আমার তখন মনে হচ্ছে যে লোকের তো এত লোক শুনছে, আচ্ছা ঠিক আছে আমি শুনি, তপভূমি নর্মদা শুনি। আমরা খুব মিস করছিলাম আমি, মানে আমার খুব মনে পড়ছিল সোমানন্দজির কথা, আমার মনে পড়ছিল শৈলেন্দ্রবাবুর কথা,
প্রলয় দাসজির কথা মনে পড়ছে, মানে অদ্ভুত লাগছে। তখন মনে হচ্ছে আচ্ছা একটু তপভূমি নর্মদা একটু শুনি আমি। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আসলে আমরা এই যে বারবার যখন বলছি সত্যি অসাধারণ বা শব্দে বা বলে বর্ণনা করা যায় না, তো তাহলে বলছি কেন? দেখুন, বলছি এই কারণেই, আপনারা যান ওখানে, মায়ের ওখানে যান, মাকে অনুভব করুন, মায়ের কৃপা লাভ করুন। আপনি আগে লাভ করুন এবং তারপরে বাকিদেরকে আপনি যদি পারেন তো সহযোগিতা করুন। আজকের এই এপিসোডে তোমাকে ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। নমস্কার, প্রত্যেকেই ভালো থাকুক, মায়ের কৃপা পড়ুক সবার উপরে, এই প্রার্থনাই আমার রইল। একদম তাই। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে, সাথে থাকুন।